হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা মিডিভাল হিস্ট্রিতে সুলতানি যুগ সম্পর্কে পড়ছিলাম এবং আগের দিন আলাউদ্দিন খিলজির যে শাসন ব্যবস্থা ছিল সেইগুলো সম্পর্কে, রিফর্মগুলো সম্পর্কে জেনে এসেছি, অর্থাৎ খিলজি বংশ কমপ্লিট করে এসেছি। আজকে যে বংশটা সম্পর্কে শুরু করব সেটা হচ্ছে তুগলক ডাইনেস্টি, এবং আজকে একটা ভিডিওর মাধ্যমেই তুগলক ডাইনেস্টি পুরো কমপ্লিট হয়ে যাবে। এনসিয়েন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি বাই পুনাম দালাল দইয়া, এই বইটাকে আমরা কভার করছি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। এবং যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে চলেছ আগামী দিনে, বা যারা প্রিলিমস পাস করেছো, মেন্স দেবে, তাদের জন্য, প্রত্যেকের জন্য এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট। মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষাকে কভার করার উদ্দেশ্যে ডিটেলসে হিস্ট্রি আমরা এই বইটা থেকে পড়ছি। এছাড়াও যদি তোমরা শর্টে সমস্ত টপিকগুলো জানতে চাও, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গিয়ে তোমরা জেনারেল স্টাডিজ বলে একটা সেকশন পাবে, সেইখানে দেখতে পাবে যে আমি মিডিভাল হিস্ট্রি অলরেডি কমপ্লিট করে এসেছি, এবং সেইখানে শর্টে সমস্ত ভিডিওগুলো যেখানে আমি বানিয়েছি সেগুলো শর্টে কভার করা রয়েছে। তো সেখান থেকেও তোমরা পড়তে পারো যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ। কিন্তু যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তারা এই ভিডিওগুলো, আগের যদি ভিডিওগুলো দেখে থাকো, তোমাদের একটা হিস্ট্রির উপর আইডিয়া থাকে, তাহলে এই ভিডিওগুলো দেখতে পারো। এখানে আমরা মেনলি মেন্স লেভেলকে কভার করার চেষ্টা করছি, এবং ওভারঅল হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডাব্লিউবিসিএস এ, সেটাই কভার করার চেষ্টা করছি। এছাড়াও যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ তারাও দেখতে পারো এই ভিডিওগুলো, কারণ তোমরা এক্সট্রা নলেজ গেইন করবে, এক্সট্রা অনেক কিছু জানতে পারবে এবং ব্যাপারটা বুঝতে পারবে, শুধু মুখস্থ না করে যাতে বুঝতে পারো, সেই সুবিধার জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা যারা লাইভ ক্লাস দেখতে চাও, আমার কোশ্চেন অ্যান্সারের ওপর আমি লাইভ ক্লাস করছি। এখন হিস্ট্রি এবং জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার চলছে, প্লাস আমি খুব তাড়াতাড়ি পলিটির ওপরে কোশ্চেন অ্যান্সার লাইভ ক্লাস নেব, এবং লাইভ ক্লাস আমি নিই শুক্র, শনি, রবিবার রাত্রি 9টা থেকে। তো সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো এবং তোমরা তোমাদের প্র্যাকটিস করতে পারো। আগের যে লাইভ ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেইগুলো এই সমস্ত প্লেলিস্টের মধ্যে রয়েছে। সেই প্লেলিস্টগুলো তোমরা গেলে, এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও তোমাদের আমি আপলোড করলে তার নোটিফিকেশন ইউটিউব থেকেও তোমাদের কাছে চলে যায়। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যদি আমার এই কাজগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং পারলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে এই চ্যানেলকে আরও বড় করতে সাহায্য করো। তো আমরা আজকে শুরু করব তুগলক ডাইনেস্টি, চ্যাপ্টার নাম্বার 11। এই বইটা যাদের কাছে রয়েছে অবশ্যই এই ভিডিওগুলো দেখো, দিয়ে তোমাদেরকে বই পড়তেই হবে, কারণ বই পড়ার কোনো বিকল্প নেই। তো আমার চেষ্টা হচ্ছে তোমরা যাতে এই বইগুলো সহজে পড়তে পারো। এখানে যেগুলো লেখা রয়েছে সহজে বোঝানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো করছি, এরপরে তোমাদেরকে আবার বই পড়তে হবে। তো বই যাদের কাছে আছে তারা চ্যাপ্টার নাম্বার 11 খুলবে, সেখানে তোমরা এই ভিডিওগুলো, এই টপিকটা পেয়ে যাবে। আর যাদের কাছে বই নেই, যারা বই কিনতে পারছো না, তারা এই পিডিএফ গুলো পেয়ে যাবে। পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে আমি পিডিএফ দিয়ে দিই, পিডিএফ থেকেও তোমরা পড়তে পারো। তো চলো শুরু করবো। তুগলক ডাইনেস্টি 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ অবধি এই বংশটা রাজত্ব করে। আমরা আগের দিন পড়ে এসেছি খিলজি বংশ সম্পর্কে, এবং খিলজি বংশের পতনের পরে এই তুগলক ডাইনেস্টির প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুগলক। দ্য তুগলক ওয়ার অলসো নোন অ্যাজ দ্য কুরানাউহা তুর্ক। এটা একটা বংশ বলতে পারো। তুর্কদের মধ্যেও অনেকগুলো বংশ ছিল, তুর্ক হচ্ছে একটা জাতি, তাদের মধ্যে অনেকগুলো বংশ ছিল, তাদের মধ্যে এটা একটা বংশ। কারণ ইনি এই কুরানাউহা হচ্ছেন গাজী মালিকের পিতা ছিলেন, এবং গাজী মালিক আর কেউ নয়, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। তো গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে আমরা জানবো 1320 থেকে 1325, 5 বছর তিনি রাজত্ব করেন। ফাউন্ডার অফ দ্য তুগলক ডাইনেস্টি, এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক, দ্য ফার্স্ট সুলতান অফ টু টেক দ্য টাইটেল অফ গাজী অর স্লেয়ার অফ ইনফিডেলস। ইনফিডেল শব্দের অর্থ হচ্ছে কাফের, যিনি কাফেরদের হত্যা করেন। এই টাইটেলটা, মানে এইটার অর্থ হচ্ছে গাজী। তো সেই গাজী টাইটেলটা তিনি প্রথম সুলতান যিনি নেন। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গিয়াসউদ্দিন তুগলক তার কর্মজীবন অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। সেটা শুরু হয়েছে যা সৈন্য হিসেবে, তিনিও একজন
সেনাপতি ছিলেন, তারপরে এসে তিনি সুলতান হন। তো এই বংশের তিনি প্রতিষ্ঠাতা এবং তিনি প্রথম গাজী উপাধিটা গ্রহণ করেন। ফার্স্ট সুলতান টু স্টার্ট ইরিগেশন ওয়ার্ক, যে জলসেচ প্রকল্প বা খাল খনন করা, যেটা সব থেকে বেশি গিয়ে হবে ফিরোজ শাহ তুগলকের সময়, সেইটা সূত্রপাত হয়ে গেছিল গিয়াসুদ্দিন তুগলকের সময় থেকে। ইনিও অনেকগুলো খাল খনন করেছিলেন, তবে সব থেকে বেশি খাল খনন করা হয় এর সময়, ফিরোজ শাহ তুগলকের সময়। আর তুগলক বংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা এগ্রিকালচারের ওপর প্রচুর কাজ করেছে। এই বংশের প্রত্যেক রুলার, প্রত্যেকে এগ্রিকালচার, কৃষিকাজের ওপর যথেষ্ট ভালো কাজ করেছে, এটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। বিল্ট এ স্ট্রং ফোর্ট কল্ড তুগলকাবাদ নিয়ার দিল্লি, দিল্লির কাছে তিনি একটা শহর তৈরি করেন যেটা হচ্ছে তুগলকাবাদ শহর। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা এসে গেছে যে তুগলকাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন, তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন তুগলক। এবং সেই সাথে সাথে তিনি এখানে একটা দুর্গ তৈরি করেন, একটা শক্তিশালী দুর্গ তিনি এখানে প্রতিষ্ঠা করেন। ডিসপ্যাচড হিজ সন জৌনা খাঁ or Muhammad bin Tughlaq to re-establish authority of in Warangal and মাদুরাই। এই দুটো জায়গা, ওয়ারাঙ্গাল যেখানে কাকতীয়রা রাজত্ব করতো এবং মাদুরাই যেখানে পান্ড্যরা রাজত্ব করতো, এই দুটো জায়গাকে প্রথমে দখল করা হয়েছিল আলাউদ্দিন খিলজির সময়। যখন আমরা আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত আক্রমণ দেখেছিলাম, তখন দেখেছিলাম এই দুটো জায়গা মালিক কাফুর দখল করে নিয়ে গিয়েছিলেন। তারপরে আবার যখন খিলজি বংশ দুর্বল হতে শুরু করে, এরা স্বাধীন হয়ে যায়। আবার এই জায়গাগুলোর ওপরে ক্ষমতা, এই জায়গাগুলোকে পুনরায় দখল করার জন্য গিয়াসুদ্দিন তুগলক তার পুত্রকে এখানে পাঠান, যার নাম হচ্ছে জৌনা খাঁ। জৌনা খাঁরই আরেক নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যিনি এর পরবর্তীকালে সিংহাসনে বসবেন। এবং জৌনা খাঁ গিয়ে এই জায়গাগুলো দখল করে নিয়ে আবার তিনি দিল্লির সুলতানদের মানে সুলতানি সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন। নেক্সট হচ্ছে হ্যাড এ ট্রাবলসাম রিলেশনশিপ উইথ সুফি সেন্ট শেখ নিজামুদ্দিন আউলিয়া। বিখ্যাত একজন সুফি সন্ন্যাসী বা সুফি সাধু, যার নাম হচ্ছে শেখ নিজামুদ্দিন আউলিয়া। এনার সঙ্গে এই গিয়াসুদ্দিন তুগলকের একটা খারাপ সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কের পরিণতি হওয়ার আগেই ইনি মারা যান, মানে গিয়াসুদ্দিন তুগলক মারা যান। এবং তার মারা যাওয়াটাও একটা মানে ডাউটফুল মানে ব্যাপার রয়েছে এখানে। অনেকে বলেন যে তাকে তার পুত্র জৌনা খাঁ মোহাম্মদ বিন তুগলক হত্যা করে দিয়েছিলেন, যেমন ইবন বতুতা বলছেন যে এই হত্যাকাণ্ড যেটা মানে যেভাবে তিনি মারা গেছেন সেটা স্বাভাবিক নয়। কিভাবে তিনি মারা গেছিলেন? তিনি একটা কাঠের ঘরের মধ্যে ছিলেন, সেই ঘরটা ভেঙে পড়ে এবং এই ঘরটা তৈরি করার নির্মাণের দায়িত্ব ছিল মোহাম্মদ বিন তুগলকের হাতে। তিনি এটা তৈরি করান, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে এটা ভেঙে পড়ে। এবার ইবন বাতুতার মতো অনেক ঐতিহাসিক বলছেন যে জৌনা খাঁ বা মোহাম্মদ বিন তুগলক তিনি এনাকে হত্যা করে দিয়েছিলেন, হত্যা করার উদ্দেশ্যেই এই বাড়িটা দুর্বলভাবে বানান। এবার এইখানে একটু ডাউট কেন রয়েছে বলছি, কারণ অনেকেই মোহাম্মদ বিন তুগলককে পছন্দ করতেন না। ইবন বাতুতাও এমন, মানে ইবন বাতুতা নয়, ইবন বাতুতা তার সময় এসেছিলেন, তার আন্ডারে কাজও করেছেন, কাজী হিসেবে কাজ করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকে পছন্দ করতেন না। তো এবার এখানে একটা ডাউট রয়েছে এটা আদৌ সত্যি কিনা, কিন্তু এটা একটা ঘটনা ঘটেছিল, এইভাবে তিনি মারা যান। আমরা এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছি, সেখানে তোমরা যে এই অংশটা দেখতে পাচ্ছ, ওয়ান টাইপ অফ গ্রিন কালার দেওয়া রয়েছে, সেই পুরো জায়গাটাতে তুগলক বংশের সময় রাজত্ব বিস্তার ছিল। এই পুরো অংশটা তুগলকদের আন্ডারে ছিল। তো সেটার একটা ম্যাপ এখানে দেখানো হচ্ছে। নেক্সট হচ্ছে মোহাম্মদ বিন তুগলক বা জৌনা খাঁ 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ, একটা বড় সময় তিনি রাজত্ব করেন। মোহাম্মদ বিন তুগলক একজন এমন সুলতান ছিলেন, তিনি একদিকে খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি যতজন দিল্লিতে সুলতান হয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি পণ্ডিত ছিলেন। তিনি যে কাজগুলো করতে চেয়েছিলেন সেইগুলো সকলের থেকে আলাদা ছিল বা তার সময়ের থেকে অনেকটা আগে ছিল, যার ফলে হয় কি তার কাজগুলো একটাও সফল হয়নি। এবং এই কারণে তিনি সাধারণ মানুষদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তার ছিল, তার কাজগুলো একটাও সফল হয়নি। আমরা এখানে 5টা তার কাজ দেখব, যেগুলো বার্নি বলছেন। জিয়াউদ্দিন বার্নি একজন বিখ্যাত ঐতিহাসিক সেই সময়কার, তিনি এই কাজগুলো লিখছেন। তো যাই হোক, আমরা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে জানবো। হি ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইল ফেটেড আইডিয়ালিস্ট owing to his ambitious schemes and novel experiments
which ended in miserable failure because they were all far ahead of their time. এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক তিনি যে কাজগুলো করতে চেয়েছিলেন সেইগুলো তিনি ভালোর উদ্দেশ্যেই করতে চেয়েছিলেন, সকলের ভালোর উদ্দেশ্যেই তিনি সেটা করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে প্রত্যেকটা কাজই ফেল হয়ে যায়। এর কারণ তিনি যে কাজগুলো করতে চেয়েছিলেন সেগুলো অনেক সময়ের থেকে অনেক আগের ছিল। এবার যেহেতু অন্য কেউ এরকম কোনো কাজ করেনি কোনোদিন, সেই কারণে তার কাছে কোনো আইডিয়া নেই এভাবে এটা কিভাবে করা উচিত, কিন্তু তিনি সেগুলো করবার চেষ্টা করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তো জিয়াউদ্দিন বার্নি যার কথা বলছিলাম, একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি তার 5টা এরকম এক্সপেরিমেন্ট বা 5টা এরকম ঘটনা লিখেছেন যেগুলো ফেল হয়েছিল। প্রথম এবং মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে পড়তে গেলে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই জানি যে তিনি কি ভাবে ব্যর্থ হয়েছিলেন, সেইগুলোই মেন ইম্পর্টেন্ট টপিক। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দেবগিরি বা দৌলতাবাদ। তিনি চেষ্টা করেছিলেন দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করতে। এর কারণ হচ্ছে দেবগিরি ছিল একদম ভারতের মাঝখানে, ছিল বলতে এখনো আজকেও রয়েছে দেবগিরি বা দৌলতাবাদ, এই জায়গাটা পুরোপুরি ভারতের মাঝখানে অবস্থিত। এবার সেই সময় দিল্লি সুলতানেট সব থেকে বড় অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। আর দিল্লি আমরা যদি আগের ম্যাপটাতে দেখি, দিল্লি হচ্ছে এইখানে অবস্থিত। এইখান থেকে সুদূর দক্ষিণে যদি শাসন করতে হয় সেটা একটা অসম্ভব ব্যাপার। ঠিক মাঝখানে দেখতে হচ্ছে দৌলতাবাদ, এইরকম জায়গায় যদি রাজধানী থাকে তাহলে এদিকটাও সঠিকভাবে শাসন করা যাবে, আবার এদিকটাও সঠিকভাবে শাসন করা যাবে, কারণ সেই সময় যাতায়াত ব্যবস্থা বা অন্যান্য ফেসিলিটিস অতটা ছিল না। তাই জন্য রাজধানীর মাঝখানে থাকলে এটার একটা সুবিধা পাওয়া যেত, চারিদিকে সমান নজর দেওয়া যেত। এই উদ্দেশ্যে তিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন। এবার ভালো উদ্দেশ্য, শাসন ভালো হবে, সুলতান সমস্ত দিকে নজর রাখতে পারবেন, ভালো উদ্দেশ্যে তিনি করছেন। কিন্তু প্রবলেম যেটা হয়, রাজধানী পুনরায় দিল্লিতে স্থানান্তরিত করতে তিনি বাধ্য হন। দৌলতাবাদ থেকে আবার তিনি রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন। এর কারণ দৌলতাবাদ যে জায়গাটা, সেটা এমন একটা জায়গায় অবস্থিত সেখানে বেশি জল ছিল না, জলের অভাব ছিল, যার ফলে সেখানে রাজধানী রাখা যায়নি। একটা রাজধানী যদি সেখানে নিয়ে যেতে হয় তাহলে সেখানে বড় মার্কেট তৈরি হবে, প্রচুর মানুষ এসে সেখানে থাকবে, জায়গাটা আরো বড় হবে। তো সেই প্রবলেমটা এসে যায়। সেই সময় তো আর ওরকম সিস্টেম ছিল না যে অন্য কোথাও থেকে জল নিয়ে এসে সেখানে কাজে লাগানো যাবে, সেই কারণে তাকে আবার রাজধানী স্থানান্তরিত করতে হয়। এবার প্রবলেমটা হয়ে যায় কেন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ এটা হয়ে যায়, তার কারণ হচ্ছে তিনি অর্ডার দিয়েছিলেন দিল্লির সমস্ত মানুষকে দৌলতাবাদে স্থানান্তর হতে হবে, দৌলতাবাদের সমস্ত মানুষকে দিল্লিতে আসতে হবে। এবার এর পিছনেও কারণ হচ্ছে দিল্লিতে সেই সময়ে সমস্ত মন্ত্রীদের বাড়ি ছিল, যারা শুধু রাজধানী নিয়ে গেলে তো হবে না, বা রাজা শুধু গেলে তো হবে না, তার সঙ্গে তার মন্ত্রীদের নিয়ে যেতে হবে, সেনাপতিদের নিয়ে যেতে হবে, তার সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে যেতে হবে। তারা সকলেই দিল্লিতে বাস করত। সবাইকে তিনি বলেন যে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে হবে। এই অবধিও ঠিক আছে, কিন্তু বাকি যারা রয়েছেন সমস্ত সাধারণ মানুষকে দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যাওয়া, দৌলতাবাদ থেকে দিল্লিতে আবার মানে যারা দৌলতাবাদের মানুষ তাদেরকে দিল্লিতে স্থানান্তরিত করা, এটার কোনো কারণ ছিল না বা এটার কোনো প্রয়োজন ছিল না। যার ফলে কি হচ্ছে, তাও একবার হলে হতো, দিল্লি থেকে দৌলতাবাদে গেল, আবার দৌলতাবাদ থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় সবাইকে ধরে ধরে, যার ফলে মানুষের মধ্যে একটা মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এখানে চলে আসে, কারণ প্রচুর মানুষ এখানে মারা যান। দিল্লি থেকে দৌলতাবাদ অব্দি জায়গা রাস্তা ছিল 1500 কিলোমিটার, টোটাল রাস্তা ছিল 1500 কিলোমিটার। তিনি যাতে মানুষের সুবিধা হয় সেই কারণে রাস্তাঘাট নির্মাণ করেন। তিনি রাস্তার পাশে পাশে সরাইখানা তৈরি করেন যাতে মানুষ রেস্ট নিতে পারে। সব ঠিক আছে, কিন্তু এতটা জার্নি প্লাস এটা এই যে কাজটা করা হচ্ছে সেটা তো করা হচ্ছে সামার অর্থাৎ গরমের সময়, তার ফলে প্রচুর মানুষ এখানে মারা যান রাস্তার মধ্যে। এবার এইটা একটা বড় সড়ো ফেলিওর। প্রথম কথা তো প্রচুর অর্থ নষ্ট হয়, কারণ রাস্তাঘাট নির্মাণ, তারপরে সরাইখানা নির্মাণ, ফ্রিতে সেখানে খাবার দেওয়া, থাকার জায়গা দেওয়া, এই সমস্ত কারণে প্রচুর টাকা ব্যয় হয়। কিন্তু সেই যে কাজটা যে কারণে করা হলো সেটাও হয় না, দিল্লি থেকে আবার রাজধানী চলে আসে। এর ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, রাজ্যের যে অর্থ ছিল সেটার প্রচুর ক্ষতি হয়। তো এইভাবে এখানে হয়। মাত্র 2 বছর এখানে রাজধানী ছিল, দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী যায়, 2 বছর সেখানে রাজধানী ছিল, সেখান থেকে দিয়ে আবার পুনরায় দিল্লিতে স্থানান্তরিত হয়। প্রথম কাজ এইভাবে ফেল হয়।
সেকেন্ড হচ্ছে খুরাসান এবং ইরাক, এই দুটো জায়গা দখল করার একটা পরিকল্পনা তিনি করেছিলেন। হি প্ল্যান টু অকুপাই খুরাসান অ্যান্ড ইরাক। এর পেছনে তিনি যে কারণ বা যুক্তি দেখিয়েছিলেন বা যেটা এটার কারণ ছিল সেটা হচ্ছে মঙ্গল অ্যাটাক। মঙ্গলরা কোথা থেকে অ্যাটাক করতো, আমরা আবার এখানে চলে যাচ্ছি ম্যাপে। মঙ্গলরা এই দিক থেকে অ্যাটাক করতো, অর্থাৎ পশ্চিম দিক থেকে। এখান থেকে বারংবার তোমরা আলাউদ্দিন খিলজির সময় শুনেছো যে মঙ্গলরা প্রচুরবার আক্রমণ করেছিল, আর এই সময়তেও মঙ্গলরা প্রচুর আক্রমণ করছিল, প্রচুর পরিমাণে মঙ্গল অ্যাটাক এই সময় হয়। এবার সেই অ্যাটাকগুলো যখন হচ্ছে তখন আলাউদ্দিন খিলজি ভাবেন যে এই পুরো জায়গাটাই তিনি দখল করে নেবেন, খুরাসান এবং ইরাক এই দুটো জায়গা তিনি দখল করে নেবেন। ক্লিয়ার? এবার এই দুটো জায়গা দখল করলে কি হবে, এখানে তিনি প্রপার সৈন্যবাহিনী রাখতে পারবেন, দুর্গ বানাতে পারবেন, জায়গাটা সিকিউর হবে। তাহলে ওই জায়গাটা অতিক্রম করে যারা মঙ্গল অ্যাটাকার রয়েছেন, যারা মঙ্গল আক্রমণকারী রয়েছেন, তারা দিল্লি অবধি পৌঁছতে পারবেন না। এইটা ভেবে তিনি ঠিক করেন খুরাসান এবং ইরাক দখল করে নেবেন। তার জন্য তিনি একটা বড় আর্মি তৈরি করেন। সেই আর্মিকে তিনি 1 বছরের বেতন অগ্রিম দিয়ে দেন, কিন্তু সেই অ্যাটাকটাই আর হয়ে ওঠে না। এর কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে যে এই ইরাক বা খুরাসান অঞ্চলটা, এইখানে একটা বড় সাম্রাজ্য গঠন হয়ে যায়, যেটা মানে যখন এই প্ল্যানটা হয় তারপরে এখানে একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এবং আস্তে আস্তে মঙ্গল আক্রমণও কমে যেতে শুরু করে। তখন সুলতান ভাবেন বেকার আর আক্রমণ করে লাভ নেই, তাই আক্রমণটা করাই হয়নি। এর ফলে কি হচ্ছে, বিশাল একটা অর্থ শুধু শুধু ব্যয় হচ্ছে। যে আর্মিদের তিনি 1 বছরের অগ্রিম বেতন দিয়ে দিয়েছিলেন, সেই পুরো টাকাটা নষ্ট হচ্ছে এবং হিউজ ক্ষতি এই সময় হয়, আমাদের মোহাম্মদ বিন তুগলকের হয়। নেক্সট যে প্ল্যান সেটা হচ্ছে ইনক্রিজ দ্য ল্যান্ড রেভিনিউ অফ দ্য ফার্মার্স অফ দোয়াব। দোয়াব অঞ্চলের তিনি, এবার দেখো প্রথমের যে কাজটা ছিল অর্থাৎ রাজধানী স্থানান্তর, তার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এই অ্যাটাকটার প্ল্যানের জন্য একটা বড় অর্থ ব্যয় হয়েছে, কারণ প্রচুর অর্থ তিনি অগ্রিম হিসেবে দিয়ে দিয়েছেন। তার জন্য দরকার ছিল টাকা। টাকা কিভাবে পাওয়া যেতে পারে? সেই সময় টাকা পাওয়ার একটাই উৎস হচ্ছে ল্যান্ড রেভিনিউ, ভূমি কর, যারা চাষি তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া। তো সেই উদ্দেশ্যে তিনি ল্যান্ড রেভিনিউ বাড়িয়ে দেন। এবার তিনি একজন বিচক্ষণ শাসক ছিলেন, তিনি পুরো দেশের চাইলে বাড়াতে পারতেন, কিন্তু সেরকম করেননি। তিনি শুধুমাত্র দোয়াব অঞ্চল, অর্থাৎ গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী যে অংশটা, সেইখানকার ট্যাক্স তিনি বাড়িয়ে দেন, বাড়িয়ে হাফ করে দেন। টোটাল যা প্রোডাকশন হবে তার হাফ ট্যাক্স হিসেবে দিতে হবে। এটা শোনা শোনা মনে হচ্ছে। এই সেম কাজটা কে করেছিলেন? আলাউদ্দিন খিলজি করেছিলেন। আগের দিন বলেছিলাম যে আলাউদ্দিন খিলজির সময় এই সেম কাজের জন্য কোনো রকম বিদ্রোহ হয়নি, কিন্তু এনার সময় সেটা বিদ্রোহ হয়ে যায়। এবার এখানে বিদ্রোহ হওয়ার কারণ ছিল যে সময় এই ট্যাক্সটা নেওয়া হচ্ছে সেই সময় এই দোয়াব অঞ্চলের অবস্থা খুবই খারাপ ছিল। এক ধারে এখানে চলছিল ফেমাইন, অর্থাৎ মন্বন্তর। মানুষ এখানে প্লেগের আক্রমণে মারা যাচ্ছিল এবং গ্রামকে গ্রাম এখান থেকে অন্যান্য জায়গায় পালিয়ে যাওয়া বা এরকম কাজ করছিল। তার উপর 50% ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া, যার ফলে মানুষ এখানে একদম বাধ্য হয় পুরো জায়গা ছেড়ে পালিয়ে যেতে, এবং এর ফলে একটা হিউজ বিদ্রোহ তার বিপরীতে উঠে আসে। তো এখানেও কোনো দোষ ছিল না, এখানেও তিনি যেটা ঠিক প্ল্যান করেছিলেন ঠিক ছিল, কারণ দোয়াব অঞ্চলে প্রচুর ফসল উৎপন্ন হতো এবং সেখানকার চাষিদের কাছ থেকে যদি 50% ট্যাক্স নেওয়াও হতো, তাহলেও চাষিদের তেমন কোনো ক্ষতি হতো না যদি এই প্ল্যানটা ঠিক সময় কাজে লাগানো যেত। সুলতান কোনো পরীক্ষা না করেই, সেখানকার মানুষের কি অবস্থা না দেখেই তার উপর ট্যাক্স চাপিয়ে দেন। আলাউদ্দিন খিলজিও এখানে ট্যাক্স বাড়িয়েছিলেন, কিন্তু তার সময় কোনো বিদ্রোহ হয়নি, মানুষ খুশি খুশি সব ট্যাক্স দিয়েছিল। 50%ই ট্যাক্স তখন করা হয়েছিল, তাও দিয়েছিল, কিন্তু এই সময় মানুষ বিদ্রোহ করে দেয়। যখন তিনি এটা জানতে পারেন, মোহাম্মদ বিন তুগলক যখন জানতে পারেন, তখন তিনি কৃষকদের ফ্রিতে ঋণ দিতে শুরু করেন, কম সুদে ঋণ দিতে শুরু করেন। তিনি তাদেরকে ওখানে সুযোগ সুবিধা করে দেন, চাষের সুবিধা করেন ইত্যাদি। কিন্তু তিনি আগে থেকে যদি এটা প্ল্যানটা করতেন তাহলে এরকম কিছু হতোই না। তো এইরকম থার্ড যে প্ল্যানটা, সেটাও এখানে ব্যর্থ হয়। ফোর্থ এবং সব থেকে যেটা তার
বিচক্ষণতারও প্রমাণ দেয়, আবার তিনি কতটা অদূরদর্শী তারও প্রমাণ দেয়, সেটা হচ্ছে টোকেন কারেন্সি। তিনি সেই সময় রুপোর কয়েনের বদলে কপার কয়েন বা তামার কয়েন চালু করতে চেয়েছিলেন। এর কারণ হচ্ছে সেই সময়, যে সময়ের কথা আমরা বলছি এনার রাজত্বকালে, সেই সময় রুপোর অভাব দেখা দিয়েছিল। পৃথিবীতে কোথাও সেইভাবে রুপো পাওয়া যাচ্ছিল না। তার কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন শাসকরা চেষ্টা করছিলেন যে কিভাবে তার অল্টারনেট উপায় পাওয়া যায়। যেমন চীনের একজন শাসক, যার নাম হচ্ছে কুবলাই খাঁ, তিনি কাগজের কারেন্সি এই সময় চালু করেছিলেন। আজকে আমরা সেম জিনিস ইউজ করছি, ইন্টারেস্টিং ব্যাপার, সেই সময়ে সেটা চালু হয়েছিল, কুবলাই খাঁ চালু করেছিলেন। অতএব এখানে বলা যেতে পারে যে মোহাম্মদ বিন তুগলকের যে আইডিয়াটা ছিল সেটা নতুন আইডিয়া নয়, কিন্তু সেটা পরীক্ষিত, সেটা সাকসেসফুল। কুবলাই খাঁ তিনি এটা করছেন এবং চীনে সেটা সাকসেসফুল, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটাই হয়ে যায় একটা বড়সড় ব্যর্থতা। তো টোকেন কারেন্সি চালু করার ফলে যেটা হয়, মানুষের কাছে নর্মালি কি হয়, সোনা রূপো এই সমস্ত ধাতুগুলো কম থাকে, তার ফলে তার যদি কয়েন হয় মানুষ জাল করতে পারবে না। কিন্তু কোনো কারণে যদি তামার কয়েন চালু করা যায়, আর সেই সময় মানুষের কাছে প্রচুর তামা থাকতো, তামার প্রচুর মানুষের কাছে থাকতো, এবং ঘরে ঘরে তামার কয়েন চালু হওয়া শুরু হয়, এবং মানে নোট মানে কয়েনগুলো নকল করা শুরু হয়। আর মোহাম্মদ বিন তুগলক এরকম কোনো ব্যবস্থা রাখেননি যে সেই কয়েনগুলোকে কোনটা জাল কোনটা আসল ধরা যায়। এর ফলে দেশে পুরো জাল কয়েনে ভরে যায়, এবং মোহাম্মদ বিন তুগলক বাধ্য হন সমস্ত তামার কয়েন তুলে নিয়ে তার জায়গাতে রূপোর কয়েন ইস্যু করতে। অতএব আরো বড় একটা ক্ষতি তার মানে ক্ষতির সম্মুখীন তাকে হতে হয়। এবার তিনি দূরদর্শী ছিলেন, নো ডাউট তিনি দূরদর্শী ছিলেন, কারণ তিনি সেই সময় যেটা শুরু করতে চেয়েছিলেন, আজকে আমরা সেম জিনিস ইউজ করি, আমরা আজকে যে কয়েনগুলো ইউজ করি, কাগজের কয়েন মানে কাগজের নোট বা যে ধাতুর কয়েনগুলো ইউজ করি, সেগুলো সবই হচ্ছে টোকেন কারেন্সি। বিশেষত আমরা কাগজের এক্সাম্পল নিতে পারি। আমরা যে কাগজের নোটগুলো ইউজ করি, সেই নোটটার উপর যদি গভর্নমেন্ট সিল না মেরে দেয়, সাইন না করে দেয়, স্ট্যাম্প না মেরে দেয়, তাহলে সেই কাগজের ভ্যালু জিরো। ওই কাগজের নোটটা নিয়ে গেলে কোনো কিছু পাবো না। কিন্তু ওটার উপরে যদি গভর্নমেন্ট একটা স্ট্যাম্প মেরে দেয় এবং তার উপর যদি 2000 লিখে দেয়, সেটাই 2000 টাকা দাম হয়ে যাবে। তো টোকেন কারেন্সি আমরা আজকের দিনে ইউজ করছি, তখনকার দিনের একজন সুলতান মোহাম্মদ বিন তুগলক সেটা চালু করতে গিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন একটাই কারণে, কারণ সেখানে কোনো নকল না করার কোনো চিহ্ন তিনি ইউজ করেননি। এর ফলেও একটা বিশাল বড় ক্ষতি হয় এবং পুরো ট্রেজারি এমটি হয়ে যায়, অর্থাৎ পুরো এমনিতেই ক্ষতিতে চলছিল, আরো ক্ষতি হয়। সমস্ত কারেন্সি তুলে নিয়ে, মানে জাল কয়েনগুলোকেও তুলে নিতে বাধ্য হন, তা অরিজিনাল যে কয়েন সেগুলোও তুলে নিতে বাধ্য হন, তার বদলে তিনি রুপোর কারেন্সি চালু করেন। ওকে, তো এটা একটা তার কাজ, এটাও হয় না। এবং আরেকটা তিনি আক্রমণ করতে চেয়েছিলেন কুমায়ুন অঞ্চলে। কুমায়ুন অঞ্চলের যে আক্রমণটা, সেই আক্রমণটা ব্যর্থ হয়, কারণ এই অঞ্চলটা দুর্গম ছিল, আর যতজন সৈন্যকে তিনি পাঠিয়েছিলেন তার মধ্যে মাত্র কয়েকজন বেঁচে ফেরে, বাকিরা সকলে এখানে মারা যায়। তো বিশাল বড় ক্ষতি এখানেও হয়। তো প্রত্যেকটা, এখানেও কোনো লাভ হচ্ছে না, তিনি আক্রমণ করেন কিন্তু সেটা দখল না করতে পেরে সেখান থেকে কয়েকজন মানুষ বেঁচে ফেরে, বাকিরা মারা যায়। তো এরকম হয়। তো প্রত্যেকটা ব্যাপারে তার হিউজ ক্ষতি হয়, এবং এই প্রত্যেকটা ঘটনা তা মানুষের মনে খুবই খারাপ এফেক্ট ফেলে, এবং মানুষ তাকে পাগল বা এরকম, ইভেন বিভিন্ন ঐতিহাসিকরা তাকে উন্মাদ এরকম টাইপের জিনিসপত্র বলে গেছেন। তো এইগুলো তার এক্সপেরিমেন্ট ছিল, যেগুলো প্রত্যেকটাই ব্যর্থ হয়। কিন্তু অন্য যদি আমরা তার দিকে তার কতটা কোয়ালিটি ছিল এই সমস্তগুলো দেখি, তাহলে দেখতে পাবো যে হি ওয়াজ দ্য অনলি দিল্লি সুলতান হু হ্যাড রিসিভড এ কম্প্রিহেন্সিভ লিটারেসি, রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল এডুকেশন। তিনি সব থেকে বেশি শিক্ষিত ছিলেন। হি নিউ আরবিক অ্যান্ড পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, তিনি দুটো ভাষা জানতেন। নর্মালি সেই সময়কার যারা শাসক হতো, যেমন আমরা যদি আলাউদ্দিন খিলজির কথা ধরি, নিরক্ষর ছিলেন। অন্যান্য যদি সুলতানদের দিকে দেখি, খুব যে তারা পড়াশোনা জানতো এরকম নয়, কিন্তু মোহাম্মদ বিন তুগলক
প্রচুর পড়াশুনো জানতেন, আরবিক এবং পার্সিয়ান ভাষা জানতেন, দুটো ভাষা জানতেন তিনি সেই সময়। তারপরে ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, লজিক, ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন, নিজে লিখতেন। তো হিউজ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। কিন্তু কি হবে, অনেক ক্ষেত্রে হয় কি, খুব বেশি পড়াশুনো করলেও যে তার সে সমস্ত কিছুতে সফল হবে এটার কোনো মানে নেই। এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একদমই পড়াশুনো জানেন না, কিন্তু তিনি হিউজ সাকসেসফুল। উদাহরণ হিসেবে আমরা দুজনের নাম নিতে পারি, একদিকে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, আর একদিকে হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন, যে শাসন ব্যবস্থা তিনি প্রবর্তন করেছেন, প্রত্যেকটাই সাকসেসফুল ছিল, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। অন্যদিকে শের শাহের কথা যদি ধরি, শের শাহ নিরক্ষর ছিলেন, কিন্তু তার শাসন ব্যবস্থা একদম পারফেক্ট ছিল, তিনি পারফেক্ট শাসন ব্যবস্থা চালু করেছিলেন। আকবরের কথাও ধরতে পারি, অনেকে মানেন যে আকবর নিরক্ষর ছিলেন, অনেকে বলেন যে আকবর নিরক্ষর ছিলেন না। যাই হোক, সেটাকে বাদ দিলাম, কিন্তু এই দুজন তো বড় সড়ো প্রমাণ যে তারা একদমই নিরক্ষর ছিলেন, কিন্তু তাদের যে কাজগুলো সেগুলো সবকটাই সাকসেসফুল হয়েছিল। অন্যদিকে মোহাম্মদ বিন তুগলক এত পড়াশোনা জানতেন, কিন্তু তিনি এই শাসন ব্যবস্থার ক্ষেত্রে প্রপার শাসন ব্যবস্থা চালু করতেই পারেননি। যাই হোক, পরবর্তী ব্যাপারে যাব। ডিউরিং হিজ রিজন দ্য ফেমাস ট্রাভেলার ইবন বতুতা, অথর অফ সফরনামা রেহলা, কেম টু ইন্ডিয়া। ইনি একজন মরক্কান ট্রাভেলার ছিলেন, মরক্কো থেকে তিনি এসেছিলেন। ইবন বতুতা এনার সময় ভারতে আসেন ইন 1334 সি, 1334 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। অনেক জায়গাতে 1333 লেখা রয়েছে, 1333 আসেন, তো অতটা প্রবলেম নেই, কারণ পরীক্ষাতে যে একটাই আসবে এরকম নয় যে অনেকগুলো ডেট, মানে 1333, 1334 দুটোই দিয়ে দেবে। অনেক জায়গাতে দেখবে 1333 লেখা রয়েছে। এই বইতে যেমন বলা হচ্ছে 1334 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন, এবং তিনি 8 বছর কাজী হিসেবে কাজ করেন, দিল্লিতে কাজী হিসেবে কাজ করেন। কাজী মানে হচ্ছে যিনি ন্যায়, মানে বিচার ব্যবস্থার প্রধান, তাকে কাজী বলা হতো। তো তিনি কাজী হিসেবে কাজ করেন 8 বছর। সেট আপ এ নিউ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, দিওয়ানি আমির কোহি, বা সংক্ষেপে আমরা যাকে দিওয়ানি কোহি বলি, সেম ডিপার্টমেন্ট। তো আগেই বললাম যে তুগলক ডাইনেস্টির প্রত্যেক রুলারই কৃষি কাজের ওপর প্রচুর ভালো ভালো কাজ করেছেন। ইনি দিওয়ান ই কোহি বা দিওয়ান ই আমির ই কোহি নামে একটা আলাদা এগ্রিকালচারের জন্য ডিপার্টমেন্ট খোলেন, যাদের উদ্দেশ্যই ছিল যে কৃষি কাজের কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে কৃষকদের হেল্প করা যায়, বা নতুন ভাবে কিভাবে চাষ করা যায়, এই সমস্ত জিনিসগুলো দেখা এই ডিপার্টমেন্টটার কাজ ছিল। হি লঞ্চড এ স্কিম বাই হুইচ তক্কাভি লোনস ওয়ার গিভেন টু দ্য ফার্মার্স টু বাই সিডস অ্যান্ড এক্সটেন্ড কাল্টিভেশন। তিনি একটা নতুন ঋণ দেওয়া চালু করেন, যেটার নাম হচ্ছে তক্কাভি। এই তক্কাভি ঋণটার উদ্দেশ্য ছিল যাতে কৃষকরা কম মানে কিনতে পারে, তাদের কৃষি ক্ষেত্রটা আরো বাড়াতে পারে, জমি কিনতে পারে বা চাষবাস আরো বাড়াতে পারে, বীজ কিনতে পারে, এই সমস্ত কারণে তিনি এটা দিয়েছিলেন। ওকে, a model farm under the state was created in an area of 64 square mile, for which the government spent 70 lakh টঙ্কাস। তিনি একটা মডেল ফার্ম বানিয়েছিলেন, যেমন আজকে বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে না, ধান গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্র, সেই সময়ের একজন সুলতান তিনি এরকম একটা গবেষণা কেন্দ্র টাইপ খুলেছিলেন, একটা মডেল ফার্ম খুলেছিলেন 64 স্কোয়ার মাইল এরিয়া জুড়ে, এবং বছরে সেখানে 70 লক্ষ টঙ্কা খরচ করা হতো। সেই সময়ের ভিত্তিতে সেটা একটা হিউজ অ্যামাউন্ট, এবং এর মাধ্যমে এখানে দেখা হতো কিভাবে আরো উন্নতি করা যায়, কৃষিকাজের উন্নতি করা যায়, নিত্য নতুন বীজ ইউজ করে কিভাবে আরো ফসল বাড়ানো যায়, এই সমস্ত জিনিসগুলো এখানে এক্সপেরিমেন্ট করা হতো। তো তিনি কতটা দূরদর্শী ছিলেন এবং তিনি কতটা মানে এই সমস্ত ব্যাপারে মানে পারফেক্ট ছিলেন, এটা তোমরা এখান থেকে বুঝতে পারছো। তবে এই যে কাজটা, এটা পরবর্তীকালেও চলে। যখন ফিরোজ তুগলক সিংহাসনে বসেন, তিনিও এই কাজটা চালিয়ে নিয়ে যান, যেটা মোহাম্মদ বিন তুগলক এরকম কাজ শুরু করেছিলেন। বিল্ড দ্য সিটি অফ আলিয়াবেড অ্যান্ড দ্য সিটি অফ জাহাপানা। তো তিনি দুখানা শহর তৈরি করেন, দুখানা শহর বলছি, একটা শহর তৈরি করেন যার নাম হচ্ছে জাহাপানা, জাহাপানা নগর বলা হয়। এই শহরটা তিনি তৈরি করেন, আর সেখানে একটা দুর্গ তৈরি করেন যেটার নাম হচ্ছে আদিলাবাদ। আমি একটু ভুল পড়েছি, আগেরটা আলিয়াবাদ বলেছি, আদিলাবাদ। আদিলাবাদ দুর্গ তৈরি করেন। এই দুর্গটা আজকে আর অস্তিত্বে নেই, কিছু মানে এটা দিল্লির কাছেই অবস্থিত, খুব ভাঙা ভাঙা কয়েকটা জায়গায় এর অবশেষ দেখা যায়, আদিলাবাদ দুর্গ এবং জাহাপানা নগর, এটা তিনি তৈরি করেন।
এনার সময় প্রচুর বিদ্রোহ হয়, যেটা একটু আগেই বলছিলাম যে এই রকম বিভিন্ন কাজকর্ম যেগুলো সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট পড়ে এবং তারা সুলতানের বিপরীতে চলে যায়, এবং এই সময় একাধিক আহ, বিদ্রোহ উঠে আসে। তার মধ্যে সব থেকে বড় তিনটে বিদ্রোহ হচ্ছে বিজয়নগর রাজ্যের উত্থান হয়, এখানে বাহমানির উত্থান হয়, এবং মাদুরাই এই সময় স্বাধীন হয়ে যায়। এবং এই বিজয়নগর সাম্রাজ্য যারা প্রতিষ্ঠা করে তারা হচ্ছে হরিহর এবং বুক্কা, এরা দুজন বিদ্রোহ ঘোষণা করে 1336 খ্রিস্টাব্দে। বাহমানি কিংডম এটা প্রতিষ্ঠা করেন হাসান গাঙ্গু 1347 খ্রিস্টাব্দে, এবং মাদুরাইকে স্বাধীন করেন হাসান শাহ। এই তিনটে বিদ্রোহ এনার সময় হয়, এগুলো বড় বড় বিদ্রোহ। এছাড়াও প্রচুর বিদ্রোহ এনার আন্ডারে হয়েছিল, যেমন আওয়াধ মানে হচ্ছে অযোধ্যার যিনি গভর্নর ছিলেন তিনি বিদ্রোহ করেন, মুলতান, সিন্ধ, এই প্রত্যেকটা জায়গাতে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ উঠে আসে। গুজরাট অঞ্চল থেকে ঠাগি বলে একটা গ্রুপ তারা বিদ্রোহ ঘোষণা করে দেয়। তো এই রকম প্রচুর বিদ্রোহ এই সময় হয়, এবং এই সমস্ত বিদ্রোহগুলো দমন করতেই তার জীবনের একটা বড় সময় চলে যায়, এবং ফাইনালি এই বিদ্রোহ দমন করতে করতেই 1351 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এবং তার মারা যাওয়ার ওপরে একটা স্টেটমেন্ট বাদায়ুনি দিয়েছেন। বাদায়ুনি একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি লিখছেন দ্য সুলতান ওয়াজ ফ্রিড ফ্রম হিজ পিপল অ্যান্ড দ্য পিপল ফ্রম দ্য সুলতান। তিনি বলতে চাইছেন যে সুলতান তার প্রজাদের হাত থেকে বেঁচে গেলেন আর প্রজারা সুলতানের হাত থেকে বেঁচে গেল। এই স্টেটমেন্ট থেকে বুঝতে পারছো যে সেই সময়ের যারা রাইটার ছিল তারা এনাকে কতটা নেগেটিভ দিয়েছেন, মানে নেগেটিভলি দেখতেন। কারণ তারা মনে করতো যে সাধারণ মানুষ খুবই কষ্টে রয়েছে সুলতানের কারণে, এটা তাদের মেন বক্তব্য ছিল। ইভেন এটা অনেক ক্ষেত্রে সত্যি, কারণ তার ফলে এই যে কাজগুলো আমরা দেখলাম তার ফলে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয়েছিল। তো যাই হোক, এরকম সমস্ত স্টেটমেন্ট তার সম্পর্কে দেওয়া রয়েছে। ক্লিয়ার? এরপর আসা হচ্ছে ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388। ইনিও একটা বড় সময় রাজত্ব করেন, এবং ফিরোজ শাহ তুগলকও অনেক ভালো ভালো কাজ করেন, আবার অনেক খারাপ কাজও করেন, বা এমন কিছু কাজ করেন তার ফলে কন্ট্রোভার্সি হয়। কিন্তু অনেক ঐতিহাসিক এনাকে সুলতানি যুগের আকবর বলেছেন। তো এইটা মনে রাখতে পারো, ফিরোজ শাহ তুগলককেই বলা হয় সুলতানি যুগের আকবর, যদিও আকবরের মতো অতটা গুণ এনার ছিল না। হ্যাঁ, তো ফিরোজ শাহ তুগলক অনেক ভালো কাজ করেছিলেন, কিন্তু আকবর যতটা পরধর্ম সহিষ্ণু বা সর্বধর্ম সমন্বয়ের কাজ করেছেন, ফিরোজ শাহ তুগলক অতটা ছিলেন না। বরঞ্চ বলা যেতে পারে ফিরোজ শাহ তুগলক অন্যান্য ধর্মের প্রতি অনেক ক্ষেত্রে বিরূপ ব্যবহার করেছেন, এবং সেটা আমার বা দু একজনের বক্তব্য নয়, সেই সময়ের ঐতিহাসিকরা, ইভেন মুসলিম ঐতিহাসিকরাও লিখেছেন যে ফিরোজ শাহ তুগলক অনেক কিছুই করেছেন যেগুলো কন্ট্রোভার্সিয়াল। তো সেইগুলো আমাদের অতটা জানার প্রয়োজন নেই, কিন্তু আমরা জানবো যে ফিরোজ শাহ তুগলক সম্পর্কে। হি হ্যাড দ্য ইউনিক ডিস্টিংশন অফ বিং চুজেন অ্যাজ সুলতান বাই দ্য নোবেলস। ফাইনালি যখন মোহাম্মদ বিন তুগলক মারা যান, তখন যারা দিল্লির আমির ওমরাহরা ছিলেন তারা ফিরোজ শাহ তুগলককে সিংহাসনে বসান। যদিও ফিরোজ শাহ তুগলক কিন্তু মোহাম্মদ বিন তুগলকের পুত্র ছিল না, কারণ মোহাম্মদ বিন তুগলকের কোনো পুত্র সন্তান ছিল না, সেই কারণে ফিরোজ শাহ তুগলককে সিংহাসনে বসানো হয়। এবং এনাকে সিংহাসনে বসানোর জন্য যেমন আমির ওমরাহরা কাজ করেছেন, তেমনি ভাবে যারা উলেমা ছিল, মানে হচ্ছে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু, তারাও বড় ভূমিকা পালন করেছিল। এবং সেই কারণে ফিরোজ শাহ তুগলক এদেরকে খুশি করে চলার চেষ্টা করতেন প্রথমের দিকে, যখন তিনি অতটা শক্তিশালী ছিলেন না। সেই সময় তিনি এদেরকে খুশি করে চলার চেষ্টা করতেন, যার ফলে ঐতিহাসিকরা অনেকে বলেন যে ইনি অন্যান্য ধর্মের প্রতি একটা খারাপ ব্যবহার করেছেন। যেমন কিছু ক্ষেত্রে বলা হয় যে তিনি মানে হিন্দু ধর্মের বিপরীতে অনেক কাজ করেছেন, এবং সেই কারণে অনেকে এনাকে বলে যে তিনি ঔরঙ্গজেবের পূর্বসূরি ছিলেন, কারণ ঔরঙ্গজেবের নামে এরকম কিছু রয়েছে, কথা রয়েছে, যেটা আমরা ঔরঙ্গজেবের সময় জানবো। কিন্তু ফিরোজ শাহ তুগলক এই দিক থেকে একটা তার নেগেটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু পরবর্তীকালে গিয়ে তার শাসন যে কালটা, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম যে সময়টা, সেই সময়টাতে তিনি এইরকম সমস্ত কাজ করেছেন, কিন্তু পরবর্তীকালে তিনি ভালো কাজ করেছেন। তো যাই হোক, এনাকে বলা হয়
সুলতানি যুগের আকবর। হি অ্যাপয়েন্টেড খান এ জাহাঁ মকবুল এ তেলেগু ব্রাহ্মণ কনভার্টেড অ্যাজ ওয়াজির অর প্রাইম মিনিস্টার, অর্থাৎ তিনি একজনকে প্রাইম মিনিস্টার বা সেই সময় প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে ওয়াজির বলা হতো, ওয়াজির পদে নিযুক্ত করেছিলেন, যার নাম হচ্ছে খান এ জাহাঁ মকবুল। ইনি একজন তেলেগু ব্রাহ্মণ ছিলেন, পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইনি পুরো শাসন ব্যবস্থা সমস্ত কিছুতে ফিরোজ শাহ তুগলককে হেল্প করতেন। তো এই নামটা তোমাদের মনে রাখতে হবে, খান এ জাহাঁ মকবুল। Okay, after his succession, after his accession, Firoz had to face the problem of preventing the ডিসইন্টিগ্রেশন অফ দিল্লি সালতানেট। আমরা একটু আগেই দেখে এলাম যে প্রচুর বিদ্রোহ এই সময় উঠে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়, এবং এর মধ্যে বড় বড় তিনটে সাম্রাজ্য আলাদা হয়ে যায়, বড় বড় তিনটে জায়গা স্বাধীন হয়ে যায়। এছাড়াও ছোট ছোট প্রচুর জায়গা থেকে বিদ্রোহ উঠে আসে। তো ফিরোজ শাহ তুগলকের সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই বিদ্রোহগুলোকে কিভাবে দমন করা যায় সেটার একটা উপায় খুঁজে পাওয়া, এবং ফিরোজ শাহ তুগলক এখানে একটা ইন্টারেস্টিং পদ্ধতি অবলম্বন করেন। তিনি দেখেন যে যে জায়গাগুলো অলরেডি স্বাধীন হয়ে গেছে সেইগুলোর পেছনে সময় নষ্ট না করে যেগুলো স্বাধীন হতে চাইছে, যারা এখনো বিদ্রোহ করছে, সেই বিদ্রোহগুলোকে দমন করা উচিত, এবং এইটা অনেকাংশে সফল হয়। সেই কারণে তিনি সাউথ ইন্ডিয়া বা দাক্ষিণাত্য অঞ্চলে, যেখানে এই বিজয়নগর, মাদুরাই বা বাহামানি, এই সমস্ত সাম্রাজ্যগুলোকে পুনর্দখল করার কোনো চেষ্টা করেন না, বরঞ্চ যে জায়গাগুলো এখন বিদ্রোহ করছে তাদেরকে দমন করার চেষ্টা করেন। ইনস্টেড অফ reascertaining his authority over the Deccan and South India, he tried to safeguard his authority over North India. দক্ষিণ ভারতে যে জায়গাগুলো স্বাধীন হয়ে গেছে সেইগুলোর উপরে বেশি মাথা না ঘামিয়ে উত্তর ভারতে যারা স্বাধীন হতে চাইছে বা যারা বিদ্রোহ করছে তাদের উদ্দেশ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেন। হি লেড টু আনসাকসেসফুল ক্যাম্পেইন টু বেঙ্গল। এই সময় বাংলাও স্বাধীন হয়ে গেছিল এবং বাংলাকে দখল করারও তিনি চেষ্টা করেন, কিন্তু তিনি দুবার চেষ্টা করেন, কিন্তু দুবারই এখানে তিনি ব্যর্থ হন। হুইচ অ্যাজ এ রেজাল্ট বিকেম ফ্রি ফ্রম কন্ট্রোল অফ দিল্লি সালতানেট। ও সেই কারণে এই সময়তে বাংলাও স্বাধীন হয়ে যায়। এই সময় বাংলাতে সেপারেট একটা স্বাধীন বাংলার প্রতিষ্ঠা হয় এবং দুটো রাজবংশ পর পর এখানে রাজত্ব করে, একটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ আর একটা হচ্ছে হোসেন শাহী বংশ। এই বাংলাকে দখল করার চেষ্টা করা হয় কিন্তু তিনি দখল করতে পারেননি। তো তারপর থেকে ইলিয়াস শাহী বংশ এবং তারপরে আবার হোসেন শাহী বংশ রাজত্ব করেন। এদের সম্পর্কে আমরা জানবো, যদি এখানে থাকে তো ভালো, নয়তো আমি অলরেডি এই দুটো বংশের উপর একটা ভিডিও আমি বানিয়েছি, যে আমার যে পুরনো প্লে লিস্ট রয়েছে মিডিভাল হিস্ট্রির, মধ্যকালীন ভারতের ইতিহাসে, সেখানে আমি আলোচনা করেছি। যদি এখানে না থাকে এই বইটাতে, আমার জানা নেই, মনে পড়ছে না আছে কিনা, যদি না থাকে তাহলে আমি আবার ওই ভিডিও এই দুটো বংশের উপরে ভিডিও বানিয়ে দেবো। ফিরোজ লেড এ ক্যাম্পেইন এগেন্স্ট জাজনগর। জাজনগর বলতে আজকের যে উড়িষ্যা অঞ্চলটা, সেই সময় তাকে বলা হতো জাজনগর, সেই জায়গার উপরে তিনি আক্রমণ করেন। হি রিটার্ন উইথ রিচ বুটি অ্যাকোয়ার্ড ফ্রম টেম্পল সাচ অ্যাজ পুরী জগন্নাথ টেম্পল। ফিরোজ শাহ তুগলক এরপরের আক্রমণ করেন উড়িষ্যাতে তিনি আক্রমণ করে, কারণ উড়িষ্যাও স্বাধীন হওয়ার চেষ্টা করছিল এবং উড়িষ্যার সেই সময় জাজনগর নামে পরিচিত ছিল। উড়িষ্যা তিনি দখল করেন এবং পুরীর জগন্নাথ মন্দির এই সময় লুণ্ঠন করা হয়। যেটা একটু আগে বলছিলাম যে ধর্ম সংক্রান্ত ব্যাপারটা, এখানে অনেক ঐতিহাসিক লিখেছেন যে তিনি পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। এবার এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা নিয়ে আমরা বিতর্কে যাব না, ইভেন বেশি বিতর্কের মধ্যে গিয়ে লাভও নেই, কারণ আমাদের মেনলি টপিকটা জানার দরকার রয়েছে। তো এরকম ঘটনা হয়েছিল এবং এইরকম ঘটনা হয়ে থাকে, এরকম নয় যে এটা নতুন ঘটনা, এরকম আগেও আমরা দেখেছি কিছু জায়গায়, যখন আমরা মোহাম্মদ গজনবীর আক্রমণ দেখছিলাম সেই সময়ও হয়েছিল। তো যাই হোক, পুরীর জগন্নাথ মন্দির থেকে তিনি প্রচুর সম্পদ লাভ করেন। নেক্সট হি মার্চড এগেনস্ট নাগারকোট তিনি আক্রমণ করেন অ্যান্ড মেড ইটস রুলার পে হিম ট্রিবিউটারিজ। অর্থাৎ তিনি সেখানে আক্রমণ করেন এবং সেখান থেকে তিনি সেখানকার যিনি রুলার ছিলেন তার কাছ থেকে বার্ষিক একটা অর্থ
সিকিউর করে নেন যে একটা বার্ষিক অর্থ এই নাগরকোটের রুলার পাঠাবে। ডিউরিং হিজ ক্যাম্পেইন দ্য সুলতান কালেক্টেড 1300 সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট ফ্রম দ্য জ্বালামুখী টেম্পল library and got them translated into Persian by আরিজুদ্দিন খান দালাইল ই ফিরোজ শাহী। এত বড় নাম মনে রাখতে হবে না, আরিজুদ্দিন খান এইটুকু নামটা মনে রাখো। এই সময় হয়েছিল কি, এখানে রয়েছে জ্বালামুখী টেম্পল নাগরকোটে, সেই টেম্পলে সেই মন্দিরের একটা লাইব্রেরি ছিল, সেখানে 1300 সংস্কৃত পুঁথি ছিল। সেই পুঁথিগুলো তিনি নিয়ে আসেন, নিয়ে এসে সেগুলোকে তিনি ট্রান্সলেট করেন, এবং যিনি ট্রান্সলেট করেন মানে পার্সি ভাষায় ট্রান্সলেট করেন, এবং যিনি ট্রান্সলেট এটা করেন তার নাম হচ্ছে আরিজুদ্দিন খান। এবার দেখ, যেখানে একটু আগে আমি বললাম একটা ধর্মীয় বিতর্কের কথা, আবার এখানে দেখা যাচ্ছে যে তিনি এমন একটা কাজ করছেন, সেটা কিন্তু ভালো কাজ। হিন্দু ধর্মের লেখা পুঁথি তিনি সেইগুলোকে ট্রান্সলেট করছেন, সাধারণ মানুষকে পড়ার সুযোগ দিচ্ছেন, তো আবার এখানে একটা ভালো কাজ। তো এই কারণে একটা মিক্সড রিয়াকশন ঐতিহাসিকদের মধ্যে থেকে আসে, এবং সেইখান থেকেই একটা যে টাইটেল সুলতানি যুগের আকবর তাকে দেওয়া হয়। Firoz next marched against Thatta in the Sindh region and crushed a rebellion there. সেখানে একটা বিদ্রোহ হচ্ছিল এই থাট্টা অঞ্চলে, সেইখানের বিদ্রোহটা তিনি দমন করেন। ক্লিয়ার? He strictly followed the advice of the ulemas. তিনি উলেমাদের পুরো পরামর্শ নিয়ে তাদের কথা অনুযায়ী শাসন করতেন। ইন রানিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে এনার উলেমাদের কথা মেনেই তিনি তার শাসন ব্যবস্থা চালু করতেন। অ্যাজ পার দ্য ইসলামিক ল হি লেভিড দ্য ট্যাক্সেস, অর্থাৎ ইসলামিক লয়ে সারিয়া লতে যে আইন ট্যাক্সের কথা বলা রয়েছে, শুধুমাত্র সেই ট্যাক্সগুলোই তিনি ইম্পোজ করেছিলেন, বাকি সমস্ত ট্যাক্স তিনি বন্ধ করে দেন। জিজিয়া ওয়াজ স্ট্রিক্টলি ইম্পোজড অন নন মুসলিমদের ওপরে জিজিয়া কর এই সময় স্ট্রিক্টলি চাপানো হয়, প্রত্যেককে দিতে বাধ্য হয়। ইভেন এই সময় ব্রাহ্মণদের কাছ থেকেও জিজিয়া কর নেওয়া হতো, যেটা এর আগে হতো না। আগে কি হতো, জিজিয়া কর শুধুমাত্র ব্রাহ্মণ এবং যারা পঙ্গু ব্যক্তি তাদের কাছ থেকে নেওয়া হতো না, প্রতিবন্ধী যারা তাদের কাছ থেকে নেওয়া হতো না, কিন্তু এই সময় জিজিয়া কর ব্রাহ্মণদের থেকেও নেওয়া হয়। The special tax of 28 item was abolished by him since they were against Islamic law. সেই সময় টোটাল 28টা কর চালু ছিল, সেই সমস্ত কর তিনি বন্ধ করে দেন, এবং মাত্র 4টে কর তিনি চালু রাখেন। একটা হচ্ছে জিজিয়া, সেকেন্ড দেখবো জাকাত, তারপর হচ্ছে খুমস, আর একটা হচ্ছে খরাজ। এই 4টে কর তিনি চালু রাখেন। নেক্সট, আচ্ছা, হি অলসো প্রহিবিট মুসলিম ওমেন ফ্রম গোয়িং ওয়ার্শিপ অফ দ্য গ্রেভ অফ সেন্ট। যে সমস্ত মুসলিম সাধুদের ছিল, সমাধি ছিল, অর্থাৎ যেগুলোকে আমরা মকবরা বলি, সেই মকবরাগুলোতে মুসলিম মহিলাদের যাওয়া বারণ করে দেন, কারণ তিনি বলেন যে এটা শরিয়া লয়ের বিরুদ্ধে, শরিয়া লয়ের লেখা নেই, এটা করতে বারণ করা হয়েছে। হ্যাড গ্রেট রিগার্ড ফর খালিফ অফ ইজিপ্ট, ইজিপ্টের যিনি খালিফা ছিলেন তার ইনি এনাকে দুবার সম্মানিত করেন, সম্মানিত বলতে তাকে অ্যাকসেপ্ট করেন। যেরকম করে কোনো সুলতান আগে সিংহাসনে বসলে তিনি নিয়ে আসতেন, খলিফার কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসতেন, সেরকম দুবার অনুমতিপত্র তিনি ইজিপ্টের খলিফার কাছ থেকে নিয়ে আসেন। ক্লিয়ার? এরপরে যে সিস্টেমগুলো দেখবো প্রত্যেকটা তার ভালো কাজ, তিনি ভালো ভালো কাজ করেছেন, নো ডাউট, সমস্ত মানুষের জন্য। এবং এই কাজগুলো দেখলে আমরা বলতে পারি যে তার সম্পর্কে যে কথাগুলো এতদিন আমরা মানে বলছিলাম এতক্ষণ, যে তিনি অন্যান্য ধর্মের বিরুদ্ধে কাজ করেছেন, সেই সমস্ত কিছু মাফ হয়ে যায়, বা সেই সমস্ত কিছু বিপরীতে একটা নতুন ধরনের আমরা ফিরোজ শাহ তুগলকের যে পার্সোনালিটি সেটা দেখতে পাবো। তার আগে হি নট অনলি রিভাইভ দ্য ইকতাদারি সিস্টেম ওয়াজ বিল্ড, অলসো মেড ইট হেরিডিটারি, অর্থাৎ এই সময় ইকতাদারি যে ব্যবস্থাটা ছিল সেটা পুরোপুরি বংশানুক্রমিক করে দেন। অর্থাৎ যে ইকতাটা কাউকে দেওয়া হয়েছে সেই ইকতার মালিক পরবর্তীকালে তার পুত্র হবে,
তারপরে তার পুত্র হবে, যে সিস্টেমটা এতদিন ছিল না। কোনো কেউ যদি মারা যেতেন, কোনো ইকতাদার যদি মারা যেতেন, সেই ইকতাদার সেইখানে নতুন কাউকে ইকতাদার হিসাবে নিযুক্ত করা হতো। সেইটাকে চেঞ্জ করে দেন তিনি, দিয়ে সেখানে তার পুত্রকেই সেখানে ব্যবস্থা করেন। ইভেন সোলজার মানে হচ্ছে সৈন্য ব্যবস্থাটাকেও তিনি বংশানুক্রমিক করে দেন। সোলজার্স আর গিভেন ল্যান্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আগে আমরা যেটা এর সময় দেখেছিলাম, আলাউদ্দিন খিলজির সময় দেখেছিলাম যে সৈন্যদেরকে অর্থের মাধ্যমে পেমেন্ট করা হতো। সেই সিস্টেমও তিনি বন্ধ করে দেন এবং তাদেরকে জমি দান করতে শুরু করেন। জায়গির সিস্টেম, এটাকেই বলা হচ্ছে জায়গির সিস্টেম, মানে জায়গির দিতে শুরু করেন। অ্যান্ড ইভেন দেয়ার রিক্রুটমেন্ট ওয়াজ মেড হেরিডিটারি, অর্থাৎ সৈন্য ব্যবস্থাতেও তিনি সেটা বংশানুক্রমিক করে দেন, অর্থাৎ যে আজকে সৈন্য রয়েছে তার পুত্র আবার সৈন্য হবে। এই সিস্টেমটা একটা খারাপ সিস্টেম ছিল, কারণ যে সৈনিক হিসেবে নিযুক্ত হয়েছে সে তার ক্যাপেবিলিটি দেখেই হয়েছে, সে সৈনিক হিসেবে যোগ্য বলেই হয়েছে। এবার তার পুত্রের মধ্যেও সেম যোগ্যতা থাকবে সেটা নাও হতে পারে। এর ফলে পরবর্তীকালে গিয়ে সমস্ত সৈন্য দল দুর্বল হয়ে পড়ে, যেটার একটা বড় কারণ এই তুগলক বংশের পতনের জন্য। তো তিনি এইগুলো করেন, ইকতাদারি ব্যবস্থা বংশানুক্রমিক করেন, তিনি জায়গিরদারি সিস্টেম চালু করেন, অর্থাৎ জায়গিরদারি সিস্টেম বলতে সৈন্যদেরকে জমি দান করতে শুরু করেন এবং সৈন্য ব্যবস্থা তিনি বংশানুক্রমিক করে দেন। এবং তার ভালো যে কাজগুলোর কথা বলছিলাম, হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান টু ইম্পোজ সার্ভ, ইরিগেশন ট্যাক্স নেওয়া শুরু করেন। এবার বলবে এটা আবার ভালো কাজ কি, কিন্তু তিনি তার থেকে যে বড় যে কাজটা করেন, তিনি প্রচুর খাল খনন করেন। এবার সেই খাল থেকে যদি কেউ জলসেচ করতে চাইতো তাকে কিছু ট্যাক্স দিতে হতো, সেটা ভালো কথা, কিন্তু খাল খনন করে তিনি প্রচুর জায়গাকে উর্বর করে তোলেন বা প্রচুর জায়গার মানুষের হেল্প করেন। সার্ভ বলে এই সময় একটা ট্যাক্স নেওয়া হতো, বা এটাকে বলতে পারো হাক এ সার্ভ, ঠিক আছে, বা সংক্ষেপে সার্ভ বলে মনে রাখতে পারো। এই ট্যাক্সটা এই জল সেচের জন্য নেওয়া হতো এবং এই সময় প্রচুর এরকম খাল খনন করা হয়। যেমন সিরসা থেকে হানসি, এখানে একটা খাল খনন করা হয়। সুতলেজ থেকে হানসি, এখানে এখানে আর একটা খাল খনন করা হয় এবং এটা সব থেকে লম্বা খাল ছিল এই সময়। যমুনা থেকে হিসার, এই জায়গা অব্দি একটা খাল খনন করেন। তো এছাড়াও অনেক খাল তিনি এই সময় খনন করেন। এগুলো ইম্পর্টেন্ট তিনটে উদাহরণ হিসেবে দেওয়া হলো। তো এই কাজগুলো তার ভালো কাজের দিকে যাচ্ছে এবং এই কাজগুলোর জন্যই তাকে সুলতানি যুগের আকবর বলা হয়। তিনি যে চারটে ট্যাক্স ইম্পোজ করেছিলেন সেগুলো হচ্ছে, আমরা একটু আগে নাম জেনে এলাম, খরাজ, জাকাত, খুমস, আর একটা হচ্ছে জিজিয়া, আগেই সেটা বলে দেওয়া হয়েছে। খরাজ ছিল হচ্ছে 10%, টোটাল যে প্রোডাকশন তার 10% খরাজ হিসেবে নেওয়া হতো। জাকাত হচ্ছে মুসলিমদের ওপর কর ছিল। আচ্ছা, কি কারণে এটা নেওয়া হতো সেটা বলে দিই। আগে আমরা জিজিয়া কর দেখে এসেছি, সেটা নন মুসলিমদের থেকে নেওয়া হতো। খরাজ করটা হচ্ছে ভূমি কর ছিল, অর্থাৎ কেউ যদি কারোর কাছে যদি জমি রয়েছে তাকে সেখান থেকে ট্যাক্স দিতে হবে, সেটাকে খরাজ বলা হতো। এবং টোটাল যা উৎপন্ন হতো তার 10%। ট্যাক্সের পরিমাণও এই সময় কম ছিল, যেখানে আলাউদ্দিন খিলজির সময় প্রায় 50% কর থেকে নেওয়া হতো আমাদের দোয়াব অঞ্চল থেকে। এখানে ট্যাক্সের পরিমাণ অনেক কম ছিল, 10% মাত্র কর এই সময় খরাজ হিসেবে নেওয়া হতো। জাকাত হিসাবে যে করটা নেওয়া হতো সেটা মুসলিম ব্যক্তিদের জন্য কর ছিল, অর্থাৎ মুসলিমদের যে ধন সম্পদ রয়েছে, সম্পত্তি রয়েছে, সেইগুলোকে রক্ষা করছে সুলতান, তার সৈন্যবাহিনী, তার জন্য মুসলিমরা যে কর দেবে সেটাকে বলা হচ্ছে জাকাত। অবশ্যই এটা বাধ্যতামূলক ছিল, সবাইকেই দিতে হতো, ঠিক আছে। তারপর হচ্ছে খুমস। খুমস হচ্ছে লুটের ভাগ, অর্থাৎ যুদ্ধ হচ্ছে, যুদ্ধের সময় যেখানে যুদ্ধ হলো সেই জায়গা থেকে লুট করা হতো, সেই লুটের কিছুটা অংশ খুমস হিসেবে সুলতান নিয়ে নিতেন। যেমন হচ্ছে 20% খুমস হিসেবে সুলতান নিতেন, বাকি যে 80% সেটা এর কাছে থাকতো, সৈন্যবাহিনী নিয়ে নিত। প্রত্যেকটা করই অনেক কম। আলাউদ্দিন খিলজির সময় ঠিক এর উল্টো ব্যবস্থা ছিল, 80% খুমস আলাউদ্দিন খিলজির ঘরে যেত, 20% মাত্র সৈন্যবাহিনীর কাছে থাকতো, অনেকটা কম ছিল। ঠিক উল্টো করে দেওয়া হয় এই সময়, 10% মাত্র কর, এটা খুব একটা বেশি কর নয়। এছাড়াও আরো যে অন্যান্য কর ছিল, টোটাল 28টা কর ছিল এই সময়, সেই সমস্ত বন্ধ করে দেন। আলাউদ্দিন খিলজির সময় যেমন গৃহ কর ছিল, চড়াই কর ছিল, সমস্ত এই সময় বন্ধ হয়ে যায়। তো
এইগুলো অবশ্যই খুব ভালো কাজ। এরপরে হচ্ছে দুটো তিনি নতুন কয়েন চালু করেন, একটা হচ্ছে আধা আর একটা হচ্ছে বিগ। আধা হচ্ছে 50% অফ জিতল। জিতল হচ্ছে রৌপ্য মুদ্রা, যেটা এতদিন অবধি চালু ছিল, সেই ইলতুৎমিশের সময় থেকে চলছে। তো সেই জিতলের 50% আধা নেওয়া হতো, মানে সরি, জিতলের 50% হচ্ছে নতুন একটা কয়েন চালু হয় যার নাম আধা, এবং জিতলের 23% আরো একটা নতুন কয়েন চালু হয়, তার নাম হচ্ছে বিগ। ওকে, হি অলসো ডেভেলপড রয়্যাল ফ্যাক্টরিজ কল্ড কারখানাস। তিনি কারখানার জন্য, মানে কারখানা তৈরি করেছিলেন যেখানে যে জিনিসগুলো তৈরি হতো মেনলি সেগুলো রাজ পরিবারের যারা সদস্য তাদের জন্য তৈরি হতো। তো ঠিক আছে, কারখানা তিনি তৈরি করেছিলেন। ইন হুইচ থাউজেন্ড অফ স্লেভস ওয়ার এমপ্লয়েড। তার সময় প্রচুর দাস হয়ে গেছিল, প্রচুর দাস হয়ে গেছিল, এবং তাদেরকে কাজে লাগানো হয় এই কারখানাগুলোতে। অর্গানাইজড আন্ডার দ্য দিওয়ানি বান্দেগান। দিওয়ানি বান্দেগান বলে নতুন একটা ডিপার্টমেন্ট চালু করেন, যে ডিপার্টমেন্টের কাজ ছিল এই দাসদেরকে কন্ট্রোল করা। তো দাসদের জন্য প্রথম ডিপার্টমেন্ট চালু করেন বা আমাদের ফিরোজ শাহ তুগলক, এবং সেই ডিপার্টমেন্টের নাম ছিল হচ্ছে দিওয়ান ই বান্দেগান বা ডিপার্টমেন্ট অফ স্লেভ, এখানে ব্র্যাকেটে লেখাই রয়েছে। আর এই ডিপার্টমেন্টটা যিনি প্রধান ছিলেন তাকে বলা হচ্ছে ওয়াকিল এ দার। আবার এক কথায় বলা যেতে পারে এই ওয়াকিল এ দার ছিলেন কারখানার প্রধান। ক্লিয়ার? এইভাবে মনে রাখতে পারো, কারখানার প্রধান হচ্ছেন ওয়াকিল এ দার। ঠিক আছে, আর দিওয়ানি বান্দেগান হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্লেভ। নেক্সট হচ্ছে 300 টাউন। তিনি 300টা শহর তৈরি করেছিলেন, একটা দুটো নয়, 300টা শহর। একজনের রাজত্বকালে 300টা শহর হওয়া মানে হিউজ একটা অ্যামাউন্ট, মানে হিউজ কাজ সেটা। তো এটাও একটা ভালো কাজ সকলের জন্য, মানুষ থাকতে পারবে এই সমস্ত শহরগুলোতে। তো এই জন্য 300টা শহর তৈরি করেন। যেমন ফিরোজাবাদ। ফিরোজাবাদ যেটা এখন ফিরোজ শাহ কোটলা নামে পরিচিত, যেটা আরো নাম এখন চেঞ্জ হয়ে গেছে, ফিরোজ শাহ কোটলা আজকে নাম নেই, এটা এখন অরুণ জেটলির নামে নামকরণ করা হয়েছে। তো ফিরোজ শাহ কোটলা এই শহরটা তিনি তৈরি করেন। হিসার, জৌনপুর, এই সমস্ত শহরগুলো তিনি তৈরি করেন। এইগুলো তার ভালো কাজের মধ্যে পড়ছে। বেশ কিছু পুরনো মনুমেন্ট তিনি সারিয়ে তোলেন, যেমন জামা মসজিদ। জামা মসজিদ এবং হচ্ছে কুতুব মিনার, এই দুটোকে তিনি সারিয়ে তোলেন। কুতুব মিনার এই সময় কি হয়েছিল, বাজ পড়ে নষ্ট হয়ে গেছিল, ওপরের তলাগুলো নষ্ট হয়ে গেছিল, সেইগুলোকে রিপেয়ার করেন এবং তিনি তার সঙ্গে নতুন তলা, মানে নতুন একটা ফ্লোর অ্যাড করেন। এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের সমাধি ক্ষেত্র, যেটার নাম হচ্ছে হাউস খাস। নামটা মনে রাখতে পারো, হাউস খাস, এটা দিল্লির কাছেই অবস্থিত। ফিরোজ শাহ তুগলকের এটা টম বা সমাধি ক্ষেত্র। অশোকের দুটো পিলার তিনি টোপরা এবং মিরাট থেকে নিয়ে এসেছিলেন, দিয়ে সেটা দিল্লিতে প্রতিস্থাপিত করেছিলেন। এর উদ্দেশ্য ছিল অশোকের যে লিপিগুলো, তার যে কথাগুলো, সেটা মানুষে যেন পড়তে পারে বা সেটা দেখতেও সুন্দর ছিল, সেই জন্য তিনি নিয়ে আসেন। এটাও তার ভালো কাজ। একটু আগে আমরা কথা বলছিলাম তার অন্য ধর্মের প্রতি বিরূপ ব্যবহার নিয়ে, আবার এখন দেখছি তিনি এমন কিছু কাজ করছেন যেগুলো অন্যান্য ধর্মের জন্য ভালো কাজ। কারণ অশোকের যে পিলার গুলো ছিল মেনলি বৌদ্ধ ধর্মের ছিল, সেইগুলোকে তিনি নিয়ে এসে দিল্লিতে প্রতিস্থাপিত করেন। এটা একটা তার ভালো কাজ। তো একটা মিক্সড ব্যাপার এনার মধ্যে ছিল। এবং ঐতিহাসিকরা যেটা বলেন, অ্যাকচুয়ালি তার প্রথম দিকের যে সময়টা, সেখানে যেহেতু উলেমাদের খুশি করার কারণ ছিল, বা যেহেতু যারা আমির ওমরাও রয়েছে তাদেরকে খুশি করার কারণ ছিল, সেই কারণে তিনি সেরকম কাজ করে ইমপ্রেস করতে চেয়েছিলেন, এরকমই ব্যাপার। পরবর্তীকালে তিনি যখন নিজে শক্তিশালী হয়ে যান, তিনি তো এই সমস্ত ভালো ভালো কাজগুলো করেন। এ নিউ ডিপার্টমেন্ট কল দিওয়ানি খয়রাত বা ডিপার্টমেন্ট অফ চ্যারিটি ওয়াজ ক্রিয়েটেড টু টেক কেয়ার অফ অরফ্যানস অ্যান্ড উইডোজ। যারা অরফ্যান মানে হচ্ছে অনাথ, অনাথদের জন্য, এবং যারা বিধবা তাদের দেখাশোনা করার জন্য এই দিওয়ানি খয়রাত বা ডিপার্টমেন্ট অফ চ্যারিটি, এই ডিপার্টমেন্টটা খোলা হয়। চ্যারিটি বলতে হচ্ছে দান ধ্যান, দান ধ্যান করার জন্য এই খয়রাত ডিপার্টমেন্ট খোলা হয়। এবার বলো, এই কাজটা কোনো ধর্মের জন্য নয়, কোনো ধর্মকে খারাপ করে বা নিচু করে দেখানোর জন্য নয়, বা সকলের থেকে সুবিধা পাবে, তো এরকম একটা ভালো কাজ তিনি করেন। ফ্রি হসপিটাল লাইক দারুল সাফা, তিনি ফ্রিতে হসপিটালিক ফেসিলিটিস দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য দারুল সাফা বলে একটা ডিপার্টমেন্ট করেন, মানে হসপিটাল টাইপের খোলেন। অ্যান্ড ম্যারেজ বিউরোস ফর পুয়ার মুসলিমস ওয়ার অলসো এস্টাবলিশ। তো এখান থেকে এই যারা গরিব মুসলিম
ছিলেন, ব্যক্তিরা ছিলেন, তাদের বাড়ির যারা মহিলা ছিল তাদেরকে বিবাহ দেওয়ার জন্য একটা ডিপার্টমেন্ট এই সময় খোলা হয়েছিল। তো এইগুলো তার ভালো কাজের মধ্যে পড়ছে। ফিরোজ প্যাট্রোনাইজ স্কলার লাইক বার্নি। যে বার্নির কথা আমরা এত দিন ধরে এতবার করে শুনে আসছি, সেই বার্নি, জিয়াউদ্দিন বার্নি, এনার কোর্টেই তার কর্মজীবন শুরু করেন। বার্নি একজন বিখ্যাত ঐতিহাসিক, যিনি তারিখে ফিরোজ শাহী এবং ফতোয়া এ জাহাদারি এই দুটো রচনা করেন। ঠিক আছে, তারিখে ফিরোজ শাহী এবং ফতোয়া ই জাহাদারি, এই দুটো গ্রন্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। এবং খাজা আব্দুল মালিক ইসামি, ইনিও একজন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত রাইটার, যিনি লেখেন ফতোয়া উস সালাতিন। এই দুজন ব্যক্তিকে তিনি তার কোর্টে স্থান দিয়েছিলেন। হি হিমসেলফ রোড ফতোয়াত এ ফিরোজ শাহী, তিনি নিজে এটা রচনা করেন। তো এইগুলো হচ্ছে তার সম্পর্কে কিছু কথা। এবার হচ্ছে হোয়েন ফিরোজ শাহ তুগলক ডায়েড ইন 1388, 1388 খ্রিস্টাব্দে তিনি মারা যান, এবং সঙ্গে সঙ্গেই বিদ্রোহ শুরু হয় আবার। এবং এই সময়ে যারা সুলতান হতে শুরু করে তাদের সঙ্গে যারা আমির ওমরাহরা ছিল তাদের মধ্যে একটা মানে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। যেরকম করে বিভিন্ন সময় আমরা দেখে এসেছি, সেরকম লড়াই পুনরায় শুরু হয়। আর একটা প্রবলেম হয়ে গেছিল, যেহেতু এনার সময় প্রচুর দাস হয়ে গেছিল, প্রচুর দাস এনার সময় ছিল, এবং সেই দাসরা এই সময় খুব শক্তিশালী হয়ে যায়, এবং তাদের সঙ্গেও এই পরবর্তী যারা সুলতান হয় বারংবার বিরোধিতা বা বারংবার তাদের সঙ্গে লড়াই এই সময় চলতে থাকে, যার ফলে এই দ্বন্দ্বের মাধ্যমেই এই তুগলক বংশ আস্তে আস্তে দুর্বল হতে থাকে। পরপর যারা এই সময় সুলতান হন, মুহাম্মদ খান, তারপর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক শাহ দ্বিতীয়, আবু বকর শাহ, এরা প্রত্যেকেই এতটাই দুর্বল ছিল এবং এদের সম্পর্কে এমন কিছু বলারও নেই। সেই কারণে জাস্ট নামগুলো মনে রাখো, কারা কারা এই সময় ছিল, এরা এতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই সময় থেকে আস্তে আস্তে তুগলক বংশের পতন হয়ে যায়, এবং লাস্ট যার সম্পর্কে জানতে হবে তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মাহমুদ। 1390 থেকে 1398 এই সময়টা তিনি রাজত্ব করেন। এবং এই সময়ের সব থেকে বড় যে ঘটনা সেটা হচ্ছে তৈমুরের আক্রমণ। আরো একজন মঙ্গল লিডার যিনি সারা পৃথিবী দখল করার উদ্দেশ্য নিয়ে এই সময় বেরোন, তার নাম হচ্ছে তৈমুর, এবং ইনি চাগতাই বংশের একজন রুলার ছিলেন। চাগতাই তুর্কি, যাদের নাম আমরা বলে আসি চাগতাই তুর্কি, এবং এই চাগতাই তুর্কি ছিলেন ইনি জাতিতে, এবং ইনি একটা বিশাল বড় অংশ দখল করে আফগানিস্তান, ইরান, তুর্কি, এই সমস্ত জায়গাগুলো দখল করে ফাইনালি তিনি ভারতে আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। এবং এই সময় থেকে ধীরে ধীরে সিচুয়েশন আরো খারাপ হতে শুরু করে। তৈমুরের অ্যাটাকই অ্যাকচুয়াল কারণ এই বংশটার পতনের জন্য। যদিও তৈমুরের আক্রমণের পরেও বেশ কিছুদিন এই বংশটা রাজত্ব করবে, কিন্তু তারপরে ফাইনালি এই বংশটার পতন হয়ে যাবে। দৌলত খাঁ এই বংশের শেষ রুলার, এবং দৌলত খাঁকে খিজির খাঁ হত্যা করে দেন এবং দিয়ে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। এর পরের দিনের যে ভিডিওটা আমরা দেখবো সেখানে সৈয়দ বংশ এবং লোদি বংশ দেখে নেবো, কারণ যেহেতু দুটো বংশই খুবই ছোট, সেই বংশ দুটো কমপ্লিট করে নেবো, এবং তাহলেই আমাদের দিল্লি সালতানাত প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপরে দিল্লি সালতানাত সম্পর্কে কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা আলোচনা করব। তো এই ভিডিওটাই অবধি থাকছে। যদি তোমাদের এটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, এবং যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে, ডাউট থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম গ্রুপে গিয়ে মেসেজ করতে পারো। তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে। থ্যাংক ইউ।